আপনারা শুনছেন কাব্যিক হরর টেলস নিবেদিত সঞ্চারী ভট্টাচার্যের লেখা অভিশপ্ত রাজবাড়ি। কণ্ঠে রয়েছেন দীপ্ত কর্মকার। এমন আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ। শিমুলতলা রাজবাড়ির সম্পর্কে অনেক রকমের কানা ঘষা ছড়িয়ে পড়েছিল। এই বাড়ির বদনামের পাশাপাশি ওখানে এক ভয়ঙ্কর অপশক্তির অবস্থানের কথাও মানুষের মুখে মুখে শুনতে পাওয়া যাচ্ছিল। সেখানে একটা রাত কাটানোর জন্য জেদ ধরল সুরেশ ও রাজীব। এত রাতে ওদিকটায় যাওয়া ঠিক হবে না সুরেশ। গ্রামের সকলে আমাদের বারবার নিষেধ করেছে। এক সপ্তাহ আগেই দুটো লোক ওখানে গিয়েছিল, আর ফিরে আসেনি। এরপর একদিন ভোরবেলায় রাজবাড়ির বাগানে তাদের গলা কাটা দেহ পাওয়া যায়। রাজীবের মুখে এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গেই সুরেশের মুখে ভয়ের ছাপটা একেবারে স্পষ্ট হয়ে গেল। ওদিকে গেলে যে নিশ্চিত মৃত্যুই অপেক্ষা করছে সেটা তারা আন্দাজ করে ফেলতে পেরেছিল। এরপরেও সুরেশ বলল, আরে বাবা, এত ভয় পাস না তো রাজীব। ওরা ওরকম বলে, আদৌ এরকম কিছুই নেই রে। থাকলে আছে কিছু চোর ছ্যাচোরের দল, ছিনতাইকারীও থাকতে পারে। আর তুই তো ভিনদেশি ডাকাতদের কথা শুনেছিস। শুনেছি ওই বাড়িটাই নাকি ডাকাতেরা খাজানা লুকিয়ে রেখেছিল। এতকাল ধরে ওই ভূতের রাজবাড়িতেই রয়েছে সেই খাজানা রে। তার মানে এতকাল ধরে গ্রামবাসীরা ওই খাজানার সন্ধানেই সেখানে যাচ্ছিল? সর্বনাশ করেছে রে। আর তুইও ঠিক সেই কারণেই ওখানে যেতে চাচ্ছিস। কিন্তু এর পরে যদি অন্য কিছু বেরোয় তখন কি করবি? প্রাণ বাঁচিয়ে ফিরে আসতে পারবি তো? কে মারবে বল দেখি? শুনেছিলাম ওই ডাকাত দলটা পালিয়ে গিয়েছিল। তারা নাকি সেখানে খাজানা লুকিয়ে রেখে পালাতে বাধ্য হয়েছিল। ওই বাড়িতে এমন কিছু নিশ্চিত রয়েছে যেটা তাদেরকেও পালাতে বাধ্য করেছিল, বুঝলি? দেখ, ডাকাতদের তো আর মৃত্যু ভয় থাকে না। ওরা সব দিক থেকে পারদর্শী। তাহলে ওরা কাকে ভয় পেল? এই সুরেশ, আমি বলছি শোন, ওদিকে যাস না ভাই। আমার মন বলছে ভয়ঙ্কর কিছু একটা আছে রে। ওসব খাজানা টাজানা পরে পেলেও চলবে, আগে নিজেদের প্রাণ বাঁচাতে হবে। আলোচনা করতে করতে ওরা সেই পুরনো রাজবাড়ির ফটকের সামনে এসে উপস্থিত হলো। রাজবাড়িটা দেখে ওদের চক্ষু একেবারে চরক গাছ হয়ে গেল। মনে হলো হাওয়ার সঙ্গে সঙ্গে একটা গানের সুর ভেসে আসছে। কোনো এক মহিলা খুব সুন্দর করে গান গাইছে। তার কণ্ঠের সুর হাওয়ায় ভেসে আসছিল। সেই সঙ্গে ঝোড়ো হাওয়াও বইতে শুরু করলো। কি মুশকিল বল দেখি। এতক্ষণ তো পরিবেশটা ঠিকঠাকই ছিল, এখন হঠাৎ করে ঝোড়ো হাওয়ার সঙ্গে কর কর শব্দে বাজ পড়তে শুরু করে দিল। কেন বল দেখি? আমি এই জন্যই বলেছিলাম, দেখলি তো জায়গাটা খারাপ। এখানে পা রাখার সঙ্গে সঙ্গেই প্রকৃতিও অশুভ সংকেত দিতে শুরু করে দিয়েছে। আরে না, আমার কথাটা শোন না, এখান থেকে চল। সুরেশ রাজীবের কোনো কথার তোয়াক্কা করে না। সে ফটকের দরজা ঠেলে রাজবাড়ির ভেতরে প্রবেশ করে। ওকে দেখে বাধ্য হয়েও রাজীবও ঢুকে পড়ে। এরপর রাজীব সুরেশকে অনুসরণ করতে থাকে। সুরেশ, নূপুরের শব্দ শুনতে পাচ্ছিস? পরিষ্কার মনে হচ্ছে কেউ যেন নূপুর পরে ছন ছন শব্দ করে আমার পাশ দিয়ে হেঁটে গেল রে।
তুই এখনো বুঝতে পারছিস না? আরে আমি পরিষ্কার শুনতে পেলাম রে। ওই দেখ, ওই দেখ, আবারও সেটা শুনতে পেলাম। দেখেছিস? ইয়ার কি মারিস না রাজীব? কই, আমি তো কোনো নূপুরের শব্দ শুনতে পাচ্ছি না। চল তো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর বাজে কথা শোনার থেকে যদি সত্যিকারের ভূত দেখতে পারি সেটা অনেক সৌভাগ্যের বিষয় হবে। খাজানা না পেলেও অন্তত গ্রামের লোকদের এটা তো বলতে পারবো যে ভূত দেখেছি। এই জায়গাটায় অনেক ভূত আছে বলে তো ভয়ে একেবারে শিউরে ওঠে। সুরেশের মুখের কথা শুনে রাজীব ঠক ঠক করে কেঁপে ওঠে। সেই জায়গাটির সম্পর্কে অনেক কথাই শুনেছিল। ওই রাজবাড়িতে এক নর্তকীকে নাকি গলা কেটে হত্যা করা হয়েছিল। সেই থেকেই তার অতৃপ্ত আত্মাকে এখানেই ঘুরতে দেখা যেত। সুরেশ, এই সুরেশ, আমার ঠাকুমা বলেছিল এই রাজবাড়িতে রয়েছে সেই নর্তকীর আত্মা। তার নাম ছিল ইন্দুবাই। বেনারসের থেকে তিনি এসেছিলেন এখানে। এরপরে জমিদারের সঙ্গে নাকি তার প্রণয়ের সম্পর্ক গড়ে উঠেছিল। কিন্তু একদিন এই কথা জমিদারের স্ত্রীর কানে গেলে তিনি ইন্দুবাইকে নিজের হাতে গলা কেটে খুন করেছিলেন। আর তার কাটা শিরটা ওই ওপরের বারান্দা থেকে নিচে পড়ে গড়াতে গড়াতে ঠিক ওই জায়গাটায় এসে থেমে গিয়েছিল। রাজীবের কথা শেষ হতে না হতেই তার মনে হলো সেই কাটা মুন্ডুটা যেন ঠিক তার পায়ের কাছেই পড়ে রয়েছে। মুন্ডুর চোখ দুটো খোলা, সেটি ফ্যাল ফেলে দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে আর বলছে, চলে যা এখান থেকে, চলে যা। আমি না হলে তোদের দুটোকেই শেষ করে ফেলবো বলে দিলাম। এখনো সময় আছে, চলে যা। না 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 না। আরে বাবা, হলোটা কি? চিৎকার করে উঠলি কেন? এক্ষুনি মনে হলো ইন্দুবাইয়ের কাটা মুন্ডুটা ঠিক আমার পায়ের কাছে পড়ে রয়েছে আর আমাকে দেখে হাসছে, বিকটভাবে হেসে চলেছে। আমি সত্যি বলছি সুরেশ, তুই যা দেখতে পাচ্ছিস না, আমি কিন্তু সবটাই দেখতে পাচ্ছি রে, বিশ্বাস কর। কোথায় কোথায় সেই কাটা মুন্ডু? যত সব বাজে বাজে কথা, কোথাও কিচ্ছুটি নেই। রাজীব তার চোখে দেখা সমস্ত কিছুকেই বাস্তব বলে মনে করলেও সুরেশ কোনো কিছুতেই বিশ্বাস করতে চাইছিল না। অথচ ওখানকার পরিস্থিতি রাজীবের রক্ত হিম করে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। সুরেশ, এবারে তুই কোন দিকে যাবি? আমি শহরে গিয়েছিলাম, সেখান থেকে একটা টর্চ কিনে নিয়ে এসেছি। এটার সাহায্যে ভেতরে ঢুকে সব কিছুকে পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাবে। চল, এখন ওই সদর দরজাটা দিয়েই ভেতরে ঢোকা যাক। এই বলেই তারা দুজনে সদর দরজাটা দিয়ে ভেতরে প্রবেশ করল। দরজাটা খুলে ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গেই টর্চের আলোটা জ্বালিয়ে দিল। এমন সময় এক ঝাঁক বাদুড় হুড়মুড়িয়ে তাদের মাথার উপর দিয়ে দরজার বাইরে বেরিয়ে যেতেই রাজীব পুনরায় চিৎকার করে উঠল, আরে না না না, ওরে বাবারে সুরেশ! চুপ কর, একদম চুপ কর। এতকালের পুরনো বাড়ি কি সাজানো গোছানো থাকবে নাকি? এরকমই হবে। এখানে কেউ আসে না, কাজেই এতকাল ধরে এখানে কোনো কিছুর সংস্কার হয়নি তো। ওই দেখ, সামনেই দেখা যাচ্ছে একটা সিঁড়ি, ওটা দিয়ে দোতলায় ওঠা যাক। নে চল। ওরা দুজনে সিঁড়ি ধরে ওপরে উঠতে শুরু করলো। এমন সময় রাজীবের কানের কাছে কেউ ফিস ফিস করে বলে গেল, রাজীব, রাজীব, এবার তো তোর মাথাটা আমার খাদ্যে পরিণত হবে। কতকাল কাঁচা মাংস আর হাড়ের স্বাদ পাইনি। আয় আয়, আরো কাছে আয় তোরা।
এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গেই রাজীবের শির দ্বারাবে হিমেল রক্তের স্রোত বয়ে গেল। সে আবারও সুরেশকে উদ্দেশ্য করে বলল, সুরেশ, আমি স্পষ্ট শুনতে পেলাম। এতবার আমি ভুল শুনতে পারি না সুরেশ, বিশ্বাস কর, আমার কথাটা শুন, এরপরে অনেক দেরি হয়ে যাবে সুরেশ। তোর যদি এতই ভয় করে তাহলে তুই এখান থেকে চলে যেতে পারিস। আমি শুনেছি দোতলার কোণার ঘরেই নাকি ওই খাজানাগুলো লোকানো ছিল। দোতলায় উঠেই পড়েছি প্রায়। এবারে কোনো ক্রমে ওই কোণার দিকের ঘরটাই গিয়ে দেখতে হবে, বুঝলি? এই বলেই সুরেশ জোর জবরদস্তি করে রাজীবকে টেনে নিয়ে সেই কোণার দিকের ঘরের উদ্দেশ্যে এগিয়ে যেতে লাগলো। এমন সময়ে হঠাৎ মনে হলো একটি বড় হল ঘরের দরজাটা খোলা হয়ে আছে। সেই ঘরটির ভেতরে ঝাড় লণ্ঠনটি জ্বলছে দেখে দুজনেই থমকে দাঁড়ালো। এ আবার কি করে সম্ভব বল দেখি? এই বাড়িটা তো কোনো ভাঙা খঞ্জরের থেকে কোনো অংশেই বলে কম মনে হচ্ছে না। তাহলে দোতলার ওই ঘরে আলো জ্বলছে কিভাবে? আর দেখ, এই ঘরটা দেখে মনেই হচ্ছে না এখানে কেউ থাকে না। আসবাবপত্রগুলো কত ভালো করে সাজানো রয়েছে। ওরা দুজনেই ওই ঘরটির দিকে হা করে তাকিয়ে থাকবার পরে ভেতরে প্রবেশ করল। কিন্তু ভেতরে প্রবেশের সঙ্গে সঙ্গেই দরজাটা তুরুম করে বন্ধ হয়ে গেল। এরপরে সামনের দিকে তাকাতেই ওদের চক্ষু চরক গাছ হয়ে গেল। ওরা দেখল এক মহিলা ঘোমটা দিয়ে তাদের সামনে বসে রয়েছে। তাকে দেখে মনে হলো নৃত্য পরিবেশের জন্যই প্রস্তুত সে। কে? আমি জিজ্ঞেস করছি, আপনি কে? সেই নর্তকী কোনো সাড়া দিল না। এরপরে সে ঘোমটাটা টানা অবস্থাতেই বলল, তোমরা এত দূরে এসেছো অথচ ইন্দুবাইয়ের নাচ দেখবে না? তা কিভাবে হয়? এইখানে যারা এসেছে তারা কোনোদিনও আমার মৃত্যু না দেখে চলে যায়নি, আর যারা তা করতে গেছে তাদের আমি যেতেও দেইনি। কিছু বুঝলে? সুরেশ, সুরেশ, আমি এখনো বলছি এসবের দরকার নেই। তুই কেন বুঝতে পারছিস না? কেউ জীবিত নেই। আমার কথাটা শোন, কথাটা শোন আমার। এইখানে লোক আসে নিজের মর্জিতে, কিন্তু যায় আমার মর্জিতে। মৃত্যু তো তোমাদের দেখতেই হবে। রাজীব হাঁসফাঁস করতে শুরু করলো, কিন্তু সুরেশ অবাক হয়ে দেখতে লাগলো সেই নৃত্য। ইন্দুবাইয়ের মুখ না দেখলেও তার লাস্যময়ী শরীরটার দিকে হা করে তাকিয়ে রইল সুরেশ। মনে হচ্ছিল যেন কোনো স্বর্গের অপ্সরা তার সম্মুখে নৃত্য পরিবেশনা করে চলছে। বাহ, কি অপূর্ব নৃত্য! এমন অসাধারণ নৃত্য আমি আর কোনোদিন দেখিনি। কে আপনি? দয়া করে বলুন, কে আপনি? এমন সময়ে ঘরের ঝাড় লণ্ঠনটি কাঁপতে শুরু করলো। বাদ বাকি আলোগুলো জ্বলতে নিভতে শুরু করলো। সেই সঙ্গে অট্টহাসির শব্দ স্থান থেকে স্থানান্তরে ছড়িয়ে পড়তে শুরু করলো। ঘরের একের পর এক আলো নিভে যেতে থাকলো। তার মনে হলো কোনো ভয়ঙ্কর ছায়ামূর্তি যেন একটু একটু করে অন্ধকারের ঘোর কাটিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। খুব লোভ না রে তোদের, খুব লোভ। কি ভেবেছিলিস তোরা এখান থেকে পালাতে পারবি? যা রটে তা কিছু বটেও, এটা মনে রাখিস। এক দমকা হাওয়ায় ইন্দুবাইয়ের মাথার ঘোমটাটা হঠাৎ করে সরে যেতেই চোখ পড়ল
এক মাংসহীন শরীরের। মুখের পরিবর্তে দেখতে পাওয়া গেল এক কঙ্কালকে। চোখের মনির জায়গায় দেখা গেল একটি গোলাকার বড় বড় গর্ত। চুলগুলো হাওয়ায় উড়তে শুরু করলো। গা ভর্তি গয়নার মাঝখান থেকে উকি দিতে থাকলো ওই গর্তের মধ্যে আবিষ্ট চোখগুলো। না না, দয়া করে আমাদের ছেড়ে দিন। আমার মনের ভেতর কোনো লোভ নেই, বিশ্বাস করুন। এগুলো সবই শোনা কথা, আমি এসবের মায়ায় জড়াইনি। আমরা আপনাকে বিরক্ত করতে চাইনি। আমি সব কিছুতে বিশ্বাস করি, সব কিছুতে। আমি আপনার শক্তির কথা জানি। আমি সুরেশকে বারবার নিষেধ করেছিলাম, কিন্তু আমার কোনো কথা শুনল না। যেতে দিন, আমাদের যেতে দিন। আপনার সামনে আমরা হাত জোড় করি, আমাদের যেতে দিন। ইন্দুবাইয়ের বিদেহী আত্মা জোরে জোরে হাসতে শুরু করলো। সেই হাসি কোনো সাধারণ হাসি ছিল না। এ যেন ছিল মৃত্যুর ডাক। স্বয়ং মৃত্যু যেন তাদের সামনে দাঁড়িয়েছিল। আমাদের ক্ষমা করুন, আমরা সত্যি ভুল করে ফেলেছি। আর কোনোদিন আমরা এখানে আসবো না, কথা দিচ্ছি। আমাদের যেতে দিন। যেতে দেব? অনেক দেরি হয়ে গেছে। মৃত্যু হয়ে এখন আমি তোদের দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছি। তোরা কি ভাবলি এইখানে খাজানা রয়েছে? এইটা আমার ভিটে মাটি। এইখানে কেবল আমি থাকি, আর কেউ না। আমাকে অপঘাতে মারা যেতে হয়েছিল। ওই বড় রানী আমাকে মিথ্যা বলে এইখান থেকে নিয়ে গিয়ে তলোয়ার দিয়ে আমার শিরটা সেদিন ধর থেকে আলাদা করে দিয়েছিল। মানুষের কোনো করুণা নেই, তারা পাথর। তারা শুধু লোভ আর স্বার্থপরতা বোঝে। কাউকে ছাড়বো না আমি, কাউকে না। ওরা দেখলো ইন্দুবাইয়ের আত্মা এক তলোয়ার নিয়ে ওদের দিকে এগিয়ে আসছে। তলোয়ারের গা বেয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। ওরা দুজনেই তার স্বরে চিৎকার করতে লাগলো। সেই সঙ্গে দরজাটা বারে বারে খোলার চেষ্টা করতে লাগলো, কিন্তু পারল না। এরপরে ইন্দুবাই এক কোপে ওদের দুজনেরই শিরটা ধর থেকে আলাদা করে দিল। এরপরে বইল রক্ত গঙ্গা। এখানে যারাই আসবে তাদেরই শেষ হতে হবে। কিছু রহস্য থাকাই ভালো। এখানে লোক আসে নিজের ইচ্ছাতে, কিন্তু যায় ইন্দুবাইয়ের ইচ্ছাতে। এরপরে থেমে গেল সমস্ত কোলাহল। ঘরের সমস্ত আলো নিভে গেল। পড়ে রইল শিরবিহীন দুটি দেহ, যাদের কোনো হদিস আর কেউ কোনোদিন পাবে না। এরপরে শোনা গেল সেই সুমিষ্ট সুর। কেউ আবারও নূপুর পায়ে ছুন ছুন শব্দ করে সেই ভগ্নপ্রায় জমিদার বাড়ির অলিন্দে ঘুরে বেড়াতে লাগলো। ইতিহাসের মৃত্যু ঘটলেও মৃত্যু ছিল না ইন্দুবাইয়ের। সে আজও মৃত্যু হয়েই ওই রাজবাড়িতেই অবস্থান করছে।